রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ আগুন, ১৭ বাংলাদেশের মৃত্যু, সবার বাড়ি নওগাঁ ও নাটোরে। অত্যাবশ্যকীয় ঔষধের ৬৫% উৎপাদন করছে না কোম্পানিগুলো, নতুন তালিকা বাতিলে দাম বৃদ্ধির শঙ্কা। এসএসসির ফল প্রকাশ, শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও রেজাল্ট জানা যাবে এসএমএস ও বোর্ডের ওয়েবসাইটে। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের নতুন কল রেকর্ড উপস্থাপন, টেলিভিশন বন্ধে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতকে নির্দেশ দেন কাদের। ৪ ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা, পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে প্রশাসক বসালো বাংলাদেশ ব্যাংক। শুভেচ্ছা, আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 10টার খবরে। শুনছিলেন AKS সংবাদ শিরোনাম, আপনাদের সাথে আছি আমি সোহেলি চাকমা। সৌদি আরবের রাজধানী রিয়াদের মুসা সানাইয়া এলাকায় সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে ১৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার দুপুর ২টা থেকে ৩টার মধ্যে এই অগ্নিকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, কারখানাটিতে ১৯ জন বাংলাদেশি কর্মী ছিলেন। আগুনে দগ্ধ ও ধোঁয়ায় শ্বাসরোধে হয়ে তাদের ১৭ জনের মৃত্যু হয়। বাকি ২ জন ঘটনার সময় কারখানার বাইরে ছিলেন। নিহত বাংলাদেশিদের মধ্যে ১০ জনের বাড়ি নওগাঁ জেলার আত্রাই উপজেলায়। এই তথ্য নিশ্চিত করেছেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। ৩ জনের বাড়ি নাটোরের নলডাঙ্গায়, আর বাকি ৪ জনের বাড়ি কোন জেলায় তা এখনও নিশ্চিত করা যায়নি। এ ঘটনায় গভীর শোক জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। জীবিকার তাগিদে গিয়েছিলেন মরুর দেশ সৌদি আরবে, কিন্তু কারখানায় আগুনে মৃত্যু হলো তাদের। প্রশাসন বলছে, নিহত পরিবারগুলোর সহায়তা ও মৃতদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। বাবা খালি করতে ফোন দিতে, ফোন ধরতেন না, আর বাবা আর দেখা হবে না, সবাই দোয়া করো। মৃত্যুর ঠিক আগে এমনই অডিও বার্তা পাঠিয়েছিলেন বড় সন্তান মোহন। জানান, এরই মধ্যে মারা গেছেন ছোট ভাই সুমন। না মা, আর কথা কব না নি মা, মা গুটে কান্না আর আহাজারের মাঝে এমনটাই জানাচ্ছিলেন নওগাঁর গন্ডগোহালে গ্রামের ময়না। শারীরিক প্রতিবন্ধী স্বামীকে নিয়ে কিভাবে পাড়ি দেবেন সামনের দিনগুলো, তাই যেন এখনো বড় চিন্তা। বাবার এত স্বপ্ন হারায় ফেলনু রে বাবারও। কলজার বাবা যায় খুব কষ্ট খাচ্ছে বাবারও, আমার এই সওয়াল এই সওয়াল। আর একমাত্র সন্তানকে হারিয়েছেন একই গ্রামের কারিমা। এখন তার চিন্তা, কে টানবে ঋণের বোঝা। ঠিক একইভাবে নওগাঁর আত্রাই উপজেলার পারকাসুন্দা, ডুবাই, সাধননগর সহ কয়েকটি গ্রামের বেশ কয়েকজন যুবক রিয়াদে কারখানায় আগুনে পুড়ে মারা গেছেন। এদিকে সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ৩ জনের বাড়ি নাটোরের নলডাঙ্গায়। স্বজনদের আহাজারি আর কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। সরকার আমার বেটাকে আমার বুকে দিয়ে পাঠায়, আমি কোথায় মশা মাঠে দেব, আমি কি খাবো? আমার সন্তানিক দেখার মতন কেউ দেখলো না গো। প্রশাসন বলছে, মরদেহগুলো ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দূতাবাসে কথা বলছেন তারা। সানজিদা শান্তা, চ্যানেল 24। দর্শক, সৌদি আরবে সোফা কারখানায় নিহত ১০ জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায় এবং আরও বাকিদের রয়েছে নাটোরে। আমরা নাটোর এবং নওগাঁর উপজেলার যে আমাদের প্রতিনিধি আছে তাদের পরিবারের খবর জানার চেষ্টা করব। শুরুতে চলে যেতে চাই নওগাঁয়, সেখানে রয়েছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জানাবেন সেখানকার পরিস্থিতি কি, পরিবারের সদস্যদের সাথে কথা হয়েছে কিনা? হ্যাঁ, সকাল থেকে তো পরিবারগুলোতে আমরা যাচ্ছি এবং কথা বলছি। তবে এই প্রত্যন্ত এলাকায় নেটওয়ার্কের ঝামেলার কারণে আমরা একটু বাইরে এসে কথা বলছি, একটি গ্রামের বাইরে এসে। পরিবারগুলো আসলে সবারই একই রকমের অসহায়তা, একই রকমের, যে তাদের যে উপার্জনক্ষম ব্যক্তি ছিল তাদেরকে তো তারা হারিয়েছেন। যেমন একটি পরিবারের কথা একটু আগে কথা বললাম, সেই পরিবারটি আসলে 2 ভাই, তারা থাকতেন সেই সৌদি আরবে, সেই কারখানায় কাজ করতেন। দুজনই মারা গেছেন। এই যে তাদের যে উপার্জন ছিল, সেই উপার্জন
বাড়ি, সেটি এখনো পর্যন্ত পরিপূর্ণ হয়নি। কিন্তু এটি পরিপূর্ণ হবার আগেই তারা আসলে মারা গেলেন এবং তার মা জানাচ্ছিলেন যে তাদের 8 লাখ টাকা ঋণ আছে বিভিন্ন জায়গায়। এখন তারা আসলে চিন্তা করছেন, তার বাবা আসলে প্রতিবন্ধী, তাদের আরেক ভাই আছে তিনিও প্রতিবন্ধী। তারা চিন্তা করছেন যে এই যে ঋণগুলো এবং সামনের যে দিনগুলো, এই দিনগুলো কিভাবে পাড়ি দেবেন, এই ঋণ কিভাবে পরিশোধ করবেন, সেই জায়গাগুলো আসলে তাদেরকে বারবার করে ভাবাচ্ছে। এবং প্রত্যেকটি পরিবারের তাই আসলে। আপনি জানেন যে কেউ বিদেশে গেলেই তাদের সহায় সম্বল যতটুকু আছে ততটুকু বিক্রি করে বা বন্ধক রেখেই কিন্তু তারা আসলে তাদের সন্তানদের পাঠান এবং প্রত্যাশা করেন যে আগামী যে দিনগুলো আছে সেগুলো আসলে ভালোভাবে চলবে। কিন্তু যখন এইভাবে মৃতদেহ হয়ে ফিরে আসতে হয়, সেটি আসলে নিঃসন্দেহে যে অনেক বেশি কষ্টের, সেটি তো বোঝাই যায়। আমরা এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা তার সঙ্গে কথা বলেছি একটু আগে। তিনি বলেছেন যে এখন পর্যন্ত 10 জন নিশ্চিত হতে পেরেছেন যে নওগাঁর আত্রাই উপজেলার 10 জন নিহত হয়েছেন ওই কারখানায়। তিনি বলছেন যে আরও 3 জনের খবর পাচ্ছেন, একটু পরে হয়তো সেই 3 জনের তথ্য তিনি নিশ্চিত করতে আসলে ছিল। তবে কতটুকু তাদেরকে সহায়তা করা হবে প্রশাসনের পক্ষ থেকে সে বিষয়ে নিশ্চিত কিছু বলতে পারেননি। তিনি বলেছেন যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আসলে যোগাযোগ করা হচ্ছে। পাশাপাশি এখানকার যারা স্বজন আছেন, বাবা মা কিংবা প্রতিবেশী বা স্বজন যারা আছেন, তারা একটি দাবি খুব দৃঢ়ভাবে বলেছেন যে মৃতদেহগুলো তারা আসলে চান। কারণ যেহেতু তাদের জীবদ্দশায় আর তাদের সঙ্গে দেখা হবে না, কিন্তু তাদের যে শেষ কাজ কিংবা শেষ বিদায়, সেই বিদায় বেলাটা দুহাত তুলে সন্তানের পাশে দাঁড়িয়ে তারা দোয়া করতে চান, সেই বিদায়টুকু দিতে চান। যার কারণে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন যে কোনো মূল্যে এই মৃতদেহগুলো, এই পরিবারগুলো ফেরত চান, তারা যাতে সেই শেষ কাজটুকু করতে পারে। তবে প্রশাসন বলছে যেহেতু অগ্নিকাণ্ডের ঘটনায় তারা মারা গেছেন, সেই মৃতদেহগুলো ভালো অর্থাৎ পরিবহনযোগ্য কতটুকু সেটির উপরে আসলে নির্ভর করছে। তারপরেও তারা সৌদি দূতাবাসে কথা বলছেন বারবার করে যে এই মৃতদেহগুলো আসলে যাতে করে ফিরিয়ে দেওয়া যায়। আপনি জানেন যে এই আত্রাই উপজেলার বেশ কয়েকটি গ্রাম, 6 থেকে 7টি গ্রামে এখন এই শোকের মাতম চলছে, কান্নায় বারবার করে ভেঙে পড়ছে। আমরা এই মুহূর্তে যে গ্রামটাতে ছিলাম সেই গ্রামেও দেখলাম যে এখানে 4 জন মারা গেছে। একই পরিবারে 2 জন আছে, আরেকটি পরিবারে 1 জন এবং আরেকটি পরিবারে আরও 1 জন মারা গেছে। অর্থাৎ এই গ্রামে আসলে 4 জন যারা প্রতিবেশী আছেন। সান্ত্বনা দেবার মতো কেউ নেই। আমরা এমনও কথা বললাম যে সান্ত্বনা দেবার মতো কেউ নেই। প্রতিবেশীরা এসে আসলে মূলত সান্ত্বনা দিচ্ছেন তাদেরকে। ঠিক এরকমটা আসলে কষ্টের যে বর্ণনা সেটি বলে আসলে বোঝানোর মতো নয়। তবে আসলে মৃতদেহ কোন জায়গায় অর্থাৎ 13 কি 14 জন হয় সেই বিষয়টি প্রশাসন বলেছে যে আরও খানিকক্ষণ পরে তারা নিশ্চিত হতে পারবে। গতকালকে গভীর রাত পর্যন্ত যেহেতু প্রশাসনের কর্মকর্তারা কাজ করেছে গ্রামে গ্রামে ঘুরে এই তথ্য, আজকে সকাল পর্যন্ত তারা 10 জনের তথ্য দিতে পেরেছে। আরও 3 থেকে 4 জনের কথা বলা হচ্ছে, সেগুলো হয়তো আরও খানিকক্ষণ পরে অথবা পরের যে খবর আছে সেই খবরটাতে আমরা দর্শকদের জানিয়ে দিতে পারবো। হারুনুর রশিদ, ধন্যবাদ আপনাকে। এবার একটু নাটোরের খবর জানবো। নাটোরে রয়েছেন আমাদের সহকর্মী দেবাশিস কুমার সরকার। আপনি সেখানে যে নিহত রয়েছে তাদের সাথে কথা হয়েছে কিনা, স্বজনরা কি বলছে জানাবেন। সোহেলি, আসলে এই সমস্ত মৃত্যুর আসলে কোনো সংজ্ঞা হয় না, কারণ ইতিপূর্বেও এই গ্রাম থেকে আরো 4 জন ব্যক্তি মারা গিয়েছিলেন আজ থেকে 4 বছর আগে একই ধরনের সোফা কারখানার যে অগ্নিকাণ্ড, এরকমই একটি দুর্ঘটনায় আবারও সেই একই গ্রামে শোকের মাতম চলছে। স্বজনদের সঙ্গে কথা বলেছি। আমি এখন নলডাঙ্গা উপজেলা যে শ্রীপুর গ্রাম রয়েছে সেইখানে রয়েছি। এখানে রয়েছে আমরা সাব্বির হোসেনের বাড়িতে। সাব্বির হোসেন গত 4 বছর আগে গিয়েছিলেন সোফা কারখানায় কাজ করতে এবং সেখানে যাওয়ার পরে সে কিন্তু যে টাকা পাঠিয়েছেন সেই টাকা দিয়ে যে ঋণ শোধ করা, সেটাও এখনো পর্যন্ত ঋণ শোধ করতে পারেননি তার পরিবার। তার পরিবারের থাকা অবস্থায় মোবাইল ফোনে এখানে বিয়ে করেছেন, কিন্তু বিয়ের পরে তার স্ত্রীর মুখটুকু সে দেখতে পাননি। এছাড়া বেশ কিছু ধার দেনা করে সেখানে গিয়েছিলেন। তো আমরা সকাল থেকে এই পরিবারগুলোর বিভিন্ন ঘুরছি, কিন্তু এখন পর্যন্ত জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেউ আসেনি। আমরা এখানকার একজন স্থানীয় ইউপি মেম্বার রয়েছে, আমরা তার সঙ্গে একটু কথা বলবো। আপনি তো সকাল থেকে আছেন, আসলে কেন এখন পর্যন্ত ইউনো মহোদয় বা তারা আসছেন না? আপনি তাদের সাথে যোগাযোগ করেছেন কিনা? জি, আমি তাদের সাথে যোগাযোগ করছি। আমাদের রাস্তাটা খুব একটা সুবিধা না, এখন বন্যা। আমি খবর দিয়ে শুনছি যে পাটুল থেকে আমাদের ইউনো মহোদয় এবং চেয়ারম্যান সাহেব দিঘির পাড়ে আছে, ওখান থেকে খাদুরাতে আসবেন, এরপরে যাবেন মহিষডাঙ্গাতে। এই পর্যন্ত আমার জানা আছে। এবং আমি সকাল কি দেখছেন? আমি দেখছি আসলে এটা হৃদয় বিদারক দৃশ্য। এগুলো আসলে বলার কোনো ভাষা নেই। আমরা সরকারের কাছে চাচ্ছি আসলে লাশগুনা যেন তাড়াতাড়ি আমাদের দেশে পাঠিয়ে দেয় এবং সরকার যেন আমাদের এই অসহায় মানুষগুলোর সহযোগিতা। হ্যাঁ, আমরা শুনছিলাম যে শেষ পর্যন্ত
স্বজনরা যে অবস্থায় থাকুক তাদের মরদেহগুলো যেন দেশে ফিরিয়ে আনা হয়, এবং যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পরিবারগুলোর আর্তি যে তারা যে এই যে বিপদের মধ্যে আজকে পড়েছেন, আমরা যে পরিবারটিতে রয়েছি সেই পরিবারের অসচ্ছলতা এমনই অবস্থা যে কর্মক্ষেত্রের জন্য তার বাবাকে যেতে হচ্ছে ঢাকায় গার্মেন্টসে কাজ করেন। তিনি এই দুর্ঘটনার খবর পেয়ে রাতেই বাড়িতে চলে এসেছেন, এবং স্বজনরা যখনই আসছেন এই বাড়ি তখনই তো আসলে সোহেলি এই প্রশাসনের তরফ থেকে এখন পর্যন্ত ঘটনাস্থলে আসছেন বলেছেন, কিন্তু এখন পারেননি, এবং তারা বলছেন যে জেলা প্রশাসক আমি কথা। দেবাশিস, ধন্যবাদ আপনাকে। দর্শক, সৌদি আরবের রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত প্রবাসী বাংলাদেশের পরিবারের খবর জানাচ্ছিলেন নওগাঁ এবং নাটোরের সহকর্মীরা। রাজধানীর মগবাজারের ওয়্যারলেস এলাকায় উড়াল সেতু থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান দুটি মোটরসাইকেল ও একটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে দুজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার রাত 11:30টার দিকে মগবাজার গ্র্যান্ড শপিং কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক জামান আহমেদ ও রিয়াদ হোসেন নামের দুজনকে মৃত ঘোষণা করেন। জামানের গ্রামের বাড়ি নড়াইল সদরের মধুরগাতি ফকিরপাড়া গ্রামে, আর রিয়াদের বাড়ি একই এলাকায়। তাদের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। অত্যাবশ্যকীয় ওষুধের 65% উৎপাদন হচ্ছে না। অন্তর্বর্তী সরকার অত্যাবশ্যকীয় ওষুধের যে নতুন তালিকা করেছিল সেটিও বাদ দিয়েছে বর্তমান সরকার। বিশেষজ্ঞরা বলছেন এতে দাম বাড়তে পারে ওষুধের। যদিও সরকার বলছে দাম নির্ধারণের কাজ করছে সরকার, করা হবে তালিকা হালনাগাদ। আশিকিন প্রিন্সের রিপোর্ট। চিকিৎসা খরচ মেটাতে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। এই স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭৯% বহন করতে হয় রোগীকে নিজ পকেট থেকে, যার বড় অংশ চলে যায় শুধু ওষুধ কিনতেই। ১৯৯৪ সালে প্রথমবারের মতো ১১৭টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ করে দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। যদিও সে সময় দেশের বাজারে ছিল প্রায় ৩৫০ ধরনের ওষুধ। গত ৩ দশকে ওষুধের বাজারে এসেছে ব্যাপক পরিবর্তন। অন্তর্বর্তী সরকার সেই ১১৭টির সঙ্গে কিছু যুক্ত করে ২৯৬টি অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ঠিক করে দেয়। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর গত ৩ আগস্ট সেই তালিকা বাতিল করে দেয়। যদিও ১৯৯৪ সালের নির্দেশনাও আমলে নেয়নি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। প্রতিটি প্রতিষ্ঠানকে অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের অন্তত ৬০% উৎপাদন বাধ্যতামূলক। তবে বর্তমানে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান মাত্র ৩০টি ওষুধ উৎপাদন করছে। ৩০টার মতো মলিকুল আমাদের দেশে এখন রানিং আছে। এছাড়া বাকিগুলো এই ওষুধগুলো বাজারে নাই। এর মধ্যে কয়েকটা প্রোডাক্ট রেজিস্ট্রেশনই নেওয়া হয় নাই, কেউ এ পর্যন্ত নেয়নি। পুরো তালিকাটাই এমনি সংক্ষিপ্ত বলবো, আমাদের প্রয়োজনের তুলনায় তার মধ্যে অনেক ওষুধ এখন মার্কেটে না থাকা, এটা আসলে দুশ্চিন্তার বিষয়। ৩২ বছরের আগের তালিকায় ফিরে আসার ফলে ওষুধের বাজারে ফের অস্থিরতায় তৈরি হতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে মানুষের চিকিৎসা ব্যয়ে। বাতিল হয়ে যাও গেজেট নিয়ে তো কাজের সুযোগ নাই। একই সাথে আগের যে ৯৪ এটা নিয়ে আসলে কাজ করতে পারছি না। যেহেতু সরকার এটা নিয়ে কাজ করছে, এখন আমাদের নির্দেশনা যেটা আসবে সেটা নিয়ে আমরা কাজটা করতে পারবো, যার জন্য ওই দাম বৃদ্ধি বা কমানোর কোনো ইস্যুটা আর ওইভাবে ইফেক্টিভ হয়নি। ১১৭-এর বাইরে যে ওষুধগুলো এতদিন সরকার দাম নির্ধারণ করেছিল, দাম সেগুলো বাজারে কম ছিল, সেগুলোর দাম এখন বেড়ে যাবে। অর্থাৎ ওষুধ কিনতে গিয়ে মানুষের পকেটের উপর একটি অতিরিক্ত চাপ পড়বে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা হালনাগাদ করা এবং প্রয়োজনে আরও বেশি ওষুধের মূল্য সরকারের নিয়ন্ত্রণে আনার পরামর্শ বিশ্লেষকদের। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এসএসসির ফল প্রকাশ হয়েছে। সচিবালয়ে এই নিয়ে ব্রিফ করছেন শিক্ষামন্ত্রী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পরীক্ষার জন্য আবেদন করবেন, তাদের সম্পূর্ণ খাতা পুনঃপরীক্ষণ করা হবে এবং কোথাও যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলি পুনরায় ব্যবস্থা নেওয়া হবে। এখন আমি আমাদের এই রেজাল্টের শুভ উদ্বোধন ঘোষণা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম।
আমাদের আন্তঃবোর্ডের চেয়ারম্যান রয়েছেন, আপনাদের সকল প্রশ্ন আন্তঃবোর্ডের চেয়ারম্যানকে আপনারা করতে পারেন এই রেজাল্টের বিষয়ে। ধন্যবাদ আপনাদের সকলকে। কত পার্সেন্ট হইল? পার্সেন্টেজ কোথায়? কেন এখানে আসবে না কেন? এখানে দেখান আমাদেরকে। এখন তো আপনি পরে বলতে পারেন স্যার। আমাদের পার্সেন্টেজ এবং জিপিএ A+ কতজন পেয়েছে এই বিষয়ে আমাদের মাননীয় উপদেষ্টা মাহাদি আমিন বলবেন। না, আপনি কথা বলুন। তাহলে বোর্ড চেয়ারম্যান বলুক, আন্তঃবোর্ড চেয়ারম্যান সব বলেন। আমাদের এই বিস্তারিত বিষয়ে আমাদের আন্তঃবোর্ডের চেয়ারম্যান মহোদয় আছে, ঢাকা বোর্ডের চেয়ারম্যান, উনি আপনাদেরকে অবহিত করবেন। আসতে পারেন আমার কাছে। বসে বলেন। কেন এখানে দিয়ে বলুন? ও ক্যামেরা ওদের দূরে বলুন। আচ্ছা না, বলুন বলুন। তাই না? না না, তারা এখানে হ্যাঁ, সামারি কিন্তু স্ক্রিনে চলে আসছে। তবু আপনি বলেন, চেয়ারম্যান সাহেব বলেন। পুরোটা আসেনি। বন্ধ করে দিন স্যার। বলেন। কর্ডলেসটা কোথায়? ভাই বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা টি কোড হবে, আমার সামনে এখন আসেনি, আমি কি করে বলবো? আস্তে আস্তে এটা প্রসেস হচ্ছে। বলেন। How does the এটা ডিকোড করার আগে সে জানে কি মাননীয় সচিব মহোদয় এবং আমাদের মানসিক দিদি মহোদয় সহ উপস্থিত সকল চেয়ারম্যানগণ এবং মিডিয়া অন্যান্য ব্যক্তিবর্গ সকলকে আমি আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়কারী হিসাবে সামারিটাতে এখানে আসবে। আমাদের 11 কোথায়? এটা কি পড়ার সামারি নাকি? 2026 সালে যে পরীক্ষা আমরা গ্রহণ করেছি, এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা 2026 এর ফলাফল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। ফলাফলের পরিসংখ্যান আমি আপনাদের জ্ঞাতার্থে তুলে ধরতে চাই। আমাদের 11টি শিক্ষা বোর্ডের মোট 18,29,465 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। সেইখান থেকে 11,38,877 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশের হার দাঁড়িয়েছে 62.25 এবং জিপিএ 5 1,16,676 জন। মোট কেন্দ্র ছিল 3883 এবং মোট প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল 30,402 জন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিকই আছে। ভালো রেজাল্ট করতে। ভালো কি ভালো করছে?
এসএসসি 62, আবার এসএসসি 64, দাখিল সাধারণ শিক্ষা আপনি এই রেজাল্ট করেছেন তো? এটা ডিটেলস দেবেন না আপনি? আরে আপনারা এটা ডিটেলস দেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বোর্ড আন্তঃবোর্ডের চেয়ারম্যান উনি এইমাত্র আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে 18,29,485 জন শিক্ষার্থী আমাদের ছিল, সেটা উত্তীর্ণ হয়েছে 11,38,877 জন। পাশের হার হয়েছে 62.25। জিপিএ প্লাস পেয়েছে 1,16,676 জন। আর তো কিছু পড়া না, আর কিছু পড়ার নেই, আর দরকার নেই, এটা চেয়ারম্যান সাহেব বলুন, ঠিক আছে। আপনারা যদি কোনো প্রশ্ন বোর্ড ভিত্তিক থেকে থাকে, এখানে বোর্ডের চেয়ারম্যানের রয়েছে, ওনাকে প্রশ্ন করতে পারেন। গতবার তো একটা সিদ্ধান্ত ছিল, মানে 5 আগস্টের পর একটা সিদ্ধান্ত ছিল শিক্ষার্থীদের যে মানবিক নাম্বার দেওয়া হতো সেটি বন্ধ করে দেওয়া হতো, অর্থাৎ গ্রেস নাম্বার যেটাকে বলি। তো তারপর এইবারও সেম পদ্ধতি ফলো করা হচ্ছে, কিন্তু তারপরে কেন গতবারের থেকে এবার মানে রেজাল্ট মানবিক নাম্বার কি মানে গ্রেস দেওয়া হয় না, সেটি 5 আগস্টের মানে আমি তো আপনার প্রশ্ন বুঝছি না। মানবিক আবার পরীক্ষায় কি? এটা আবার সহানুভূতি কি? এমন ধরনের পদ্ধতি সম্পর্কে আমার শিক্ষা জীবনের কোনো জ্ঞাত সারে নেই। ওইটা মূল প্রসঙ্গ না। মূল প্রসঙ্গ হচ্ছে যে 5 আগস্টের পর থেকেই মানে যে যা নাম্বার পাচ্ছে সেটাই দেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও এইবার কেন গতবারের 5 আগস্টের বিষয়টা উত্তর দেওয়ার আমার প্রয়োজন নেই। আমি এবার থেকে যেটা নাম্বার পেয়েছে সেটাই দেওয়া হয়েছে। শুধু নতুন সুবিধা যেটা হয়েছে, আগে পদ্ধতি ছিল যদি কোনো স্টুডেন্ট। দর্শক, এইমাত্র এসএসসির ফল প্রকাশ হয়েছে। সচিবালয়ে এই নিয়ে ব্রিফ করছিলেন শিক্ষামন্ত্রী। আমরা সরাসরি ছিলাম সেখানে। দর্শক, এসএসসির ফল যেহেতু প্রকাশ হয়েছে, রাজধানীর ভিকারুন্নিসা নূন স্কুল থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী জুমাতুল বিধা। বিধা, আমাদেরকে জানান যে আপনি যেখানে আছেন সেখানে পাশের হার কি বা শিক্ষার্থীদের উচ্ছ্বাস সেবা কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। এখন পর্যন্ত ভিকারুন্নিসায় যে আনুষ্ঠানিকভাবে তাদের ফলাফল প্রকাশের যে আনুষ্ঠানিকতা থাকে সেটি শুরু হয়নি। শিক্ষার্থীরাও এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। যে উদযাপনটি আসলে প্রতি বছর ফলাফল প্রকাশের পরে এখানে দেখা মেলে, সেটি এখনো আনুষ্ঠানিকতা শুরু হয়নি। তবে আমরা যেটি জানতে পেরেছি যে অধিকাংশ শিক্ষার্থী আসলে মুঠো ফোনে কিংবা ওয়েবসাইটের মাধ্যমে, SMS এর মাধ্যমে তাদের ফলটি বাসায় বসেই জানার চেষ্টা করে, এবং যে শিক্ষা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিকতা সেটা আসলে এখানে এসে তারা উদযাপন করে একত্রিত হয়ে। সেক্ষেত্রে যারা আসলে বাসায় বসে আজকে ফলটি প্রকাশের পর নিজের ফলটি জানতে চায়, সে তাদেরকে একটু সহযোগিতার জন্য একটু জানিয়ে রাখি, educationboardresult.com.vd-তে খুব সহজেই আপনি কিন্তু আপনার যেই রেজাল্ট সেটি জানতে পারবেন, এবং একই সাথে SMS এর মাধ্যমে অর্থাৎ মুঠোফোনেও জানতে পারবেন। SMS এর ক্ষেত্রে 2টি নাম্বার, আগে ছিল 16222 এবং নতুন করে এটির সাথে যুক্ত হয়েছে 16140, যেখানে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফলাফলটি জানতে পারবেন। এবং যখন SMS-টি পাঠাবেন তখন অবশ্যই SSC আপনার যে নির্ধারিত বোর্ড রয়েছে তার প্রথম 3 অক্ষর এবং তারপর আপনার রোল নাম্বার যে সন রয়েছে অর্থাৎ 2026 লিখে 16140-তে পাঠালে আপনি আপনার যেই রেজাল্টটি রয়েছে সেটি জানতে পারবেন। এবং যদি এই প্রতিষ্ঠানের রেজাল্টের কথা উল্লেখ করি, সেক্ষেত্রে এখন পর্যন্ত আসলে তাদের কি পাশের হার রয়েছে সেটি জানা যায়নি। তবে একটু যদি আজকের রেজাল্টের যেই শিটটি বের হয়েছে সেটিকে
দেখলে বোঝা যায় যে চলতি বছর 9টি যেই সাধারণ শিক্ষা বোর্ড রয়েছে সেখানে 0% পাশ হওয়া প্রতিষ্ঠানের সংখ্যা কিন্তু এবার 57টি এবং গেলবার এটি ছিল 48টি, অর্থাৎ বেড়েছে। অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে এটি 226টি, যেটি গেল বছর ছিল মাত্র 86টি এবং চলতি বছর কারিগরি শিক্ষা বোর্ডে 0% পাশের হারের প্রতিষ্ঠান রয়েছে 29টি, গেলবার ছিল 0টি। অর্থাৎ রেজাল্টের যে সমীক্ষা সেটি কিন্তু খুব সহজে বলে দিচ্ছে চলতি বছরের রেজাল্টটি আসলে কেমন হয়েছে। নারী শিক্ষার্থীরা এগিয়ে আছেন রেজাল্টে এবং জিপিএ 5-এ, সেটিও কিন্তু উল্লেখ করা হয়েছিল। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ বিদা। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে একটু রাজধানীর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে যেতে চাই। সেখানে রয়েছেন সহকর্মী আবির হোসেন। আবির, সেখানে কি আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ শুরু হয়েছে কিনা এবং সার্বিকভাবে জানাবেন কি আছে তথ্য আপনার কাছে? যে প্রায় 3 মাস অপেক্ষার পর কিন্তু এসএসসির যে ফলাফল সেটি কিন্তু একটু আগেই শিক্ষামন্ত্রী প্রকাশ করা হয়েছে, যেমনটি আপনারা দেখছিলেন। এবং এবারে যে এসএসসির ফলাফল, সেখানে ফলাফল দেখতে পাচ্ছি আমরা 62 এর থেকে কিন্তু কিছুটা বেশি এবার পাশের হার রয়েছে, যেটা গতবারে 68.45% ছিল। সেখান থেকে বলা যেতে পারে অনেকটাই কিন্তু এবার প্রায় 5%-র মতো কিন্তু ফলাফল কম এসেছে। এবং যেমনটি আপনি প্রশ্ন করলেন যে আসলে এই স্কুলে কিন্তু এখন পর্যন্ত যেটা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, সেখানে কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে ফলাফল দেয়নি। আমরা তেমন কোনো এসএসসির যারা শিক্ষার্থী রয়েছে, যারা পরীক্ষার্থী দিয়েছে, তাদের কিন্তু আমরা এখনো দেখতে পাইনি। অভিভাবকরা কিন্তু এখনো আসেনি। তো অনুমান করা যাচ্ছে যে আসলে প্রায় 12টার পর বা 12টার এই সময়টা কিন্তু এসএসসির ফলাফল পাওয়া যেতে পারে, শিক্ষার্থীরা হয়তো হাতে পাবে। মূলত 3টি উপায় যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ফলাফল পেয়ে থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেখানে ফলাফল দেওয়া হবে। তাছাড়া যে প্রতিটা শিক্ষা যে প্রতিষ্ঠান রয়েছে সেখানেও কিন্তু আনুষ্ঠানিকভাবে ফলাফল দেওয়া হবে। তাছাড়া শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু SMS এর মাধ্যমে কিন্তু ফলাফল পাবে। তবে এবার যে ফলাফল সেটা কিন্তু গতবারে বলা যেতে পারে এক দশকের থেকেও কিন্তু এবার ফলাফল কিছুটা অনেকাংশেই কিন্তু কমে গিয়েছে। এবং আমরা দেখেছি যে শিক্ষামন্ত্রী কিন্তু সবসময় বলেছে যে আসলে যারা শিক্ষার্থী রয়েছে তারা আসলে যেভাবে আসলে পরীক্ষা দিবে, তাদের যে আসলে মান, সে মান অনুযায়ী কিন্তু ফলাফল দেওয়া হবে। বেশি নাম্বার বা বেশি জিপিএ 5 সেটি কিন্তু তাদেরকে দেওয়া হবে। এবং সেই অনুযায়ী আমরা দেখতে পেয়েছি যে এবারের যে ফলাফল, পাশের হার এবং জিপিএ 5 সংখ্যা দুটোই কিন্তু কমে এসেছে। আবির, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর বিভিন্ন স্কুল থেকে আমাদেরকে এসএসসির ফল প্রকাশের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। রেল যোগাযোগে নতুন গতি। ঢাকা গোপালগঞ্জ রুটে প্রথমবারের মতো ট্রেন চালু হচ্ছে আজ। অভিযাত্রী কমিউটার ট্রেনটি ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবে বেলা 2:30টায়। গোপালগঞ্জে পৌঁছাবে সন্ধ্যা 6:45। প্রায় 700 আসনের এই ট্রেন চালু হওয়ায় উচ্ছ্বসিত জেলাবাসী। তাদের প্রত্যাশা, কম খরচে নিরাপদ যাতায়াতের পাশাপাশি গতি আসবে সামগ্রিক অর্থনীতিতে। পাশের জেলা পিরোজপুর ও বাঘেরহাটের বাসিন্দারাও সুফল পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রংপুর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে অভিযোগ করেন তিনি। একটা বিরোধী দল আছে, এই বিরোধী দল দুর্ভাগ্যক্রমে তারা আবার সে আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে। এবং হাসিনা যে ভাষায় কথা বলতো, এরা ওই ভাষায় কথা বলতো। একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে টেনে তোলা শুরু হয়েছে, একটা বিপর্যস্ত আপনার প্রশাসন, তাকে ঢেলে সাজানোর চেষ্টা শুরু করেছেন। কাজটা তো এত সহজ না, এত তাড়াতাড়ি হয় না। আরো চেরাগ তো নাই কারো হাতে।